ওকে, তো এখন আমরা আস্তে আস্তে শুরু করতে নাহিনের কতটুকু হয়েছে? জেন 17 কয়টা কোশ্চেন বাকি? মাত্র না 6:30 বললাম শুরু করতে। কিভাবে যারা আসছে ওরা তো এখন প্রিন্ট কপিতে করতেছে, আর অনলাইনে যারা আছে ওদেরকে তো বললাম যে সলভ করা শুরু করতে 7টা বাজে আমি সলিউশন করাবো। ওকে, তো এখন আমরা দেখি কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে? which of the following is a SI base unit? তো SI base unit কোনটা? ফোর্স তো ইউনিট নেই, এটা তো একটা কোয়ান্টিটি। নিউটন একটা ইউনিট, টাইম একটা কোয়ান্টিটি, তো এটাও বার। তো নিউটন আর সেকেন্ডের মধ্যে যে কোনো একটা হইতে পারে, কিন্তু সেকেন্ড কি? সেকেন্ড হলো বেস ইউনিট, কিন্তু নিউটন হলো কি? ডিরাইভড ইউনিট। তো তাহলে বেস ইউনিট কোনটা? সেকেন্ড। এরপর a student records the following times in an experiment: 0.71, 0.69, 0.70, 0.59। এখন 0.59 টা কি? অনেক বেশি দূরে না? তো তাহলে ডিফারেন্সটা অনেক বেশি, তো তাহলে 0.59 will be regarded as or will be identified as anomalous reading। তো তাহলে পরে এটা বাদ। তো তাহলে বাকি তিনটা নিয়ে আমরা এভারেজ করব, কত আসবে? 0.70, রাইট? তো তাহলে পরে 0.70 সেকেন্ড। তো এখন 0.70 তো এ তেও আছে, বি তেও আছে। তো তাহলে এখানের জন্য আমরা কোনটা নিব? বি। কেন বি? তো এখানের মধ্যে আমাদের মেইন কাজটা কি, যে when more than one reading is taken, set of reading এর জন্য আমরা লিস্ট কাউন্ট কিভাবে বের করি? সেট অফ রিডিং এর জন্য আমরা লিস্ট কাউন্ট বের করি হাফ রেঞ্জ দিয়ে। তো তাহলে এইটা তো আমাদের মেইন ভ্যালুটা, দিস ইজ দ্য এভারেজ ভ্যালু, যে এইটা 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 এই তিনটা প্লাস করে ডিভাইডেড বাই 3 করলে কত আসবে? 0.70। এখন হাফ রেজোলিউশন বলে হাফ রেঞ্জ ইজ ইকুয়াল টু কত? হাইয়েস্ট ভ্যালু কত? যে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই কি হবে? 2। এটাই তো হাফ রেঞ্জ। সো ম্যাক্সিমাম হলো 0.71, মিনিমাম হলো 0.69 আর ডিভাইডেড বাই 2। তো তাহলে 0.02 ডিভাইডেড বাই 2, তো তার মানে 0.01 সেকেন্ড। তো এটা হলো হাফ রেঞ্জ আর এটা হলো এভারেজ। তো তাহলে the answer is B। এখন কোশ্চেন নাম্বার 3, 4, 5 তিনটাই কি করবে? ইয়াং মডুলাস অফ আ ম্যাটেরিয়াল রিলেটেড কোশ্চেন। কি জিনিস? Question number 3, 4, and 5 refer to an experiment to determine the Young modulus for the material of a wire. To determine the Young modulus of a material, which of the following is not needed? কোনটা দরকার নাই? এখন Young modulus is equal to কি? Stress by strain or force by area or change in length by original length। তো তাহলে এক্সটেনশন দরকার আছে, ফোর্স অ্যাপ্লাইড দরকার আছে, অরিজিনাল লেন্থ দরকার আছে। তো দরকার নাই কোনটা? ডেনসিটির দরকার নাই। তো তারপরে ডেনসিটি। এরপর which of the following instrument should be used to measure the diameter of the wire? Micrometer screw gauge। Then which of the following is the correct unit for Young modulus? Pascal। ঠিক আছে? তো তাহলে এগুলো হলো আমাদের এমসিকিউ গুলি, বাট আনফরচুনেটলি এখন আর আমাদের কোনো এমসিকিউ আসবে না ইউনিট 3 তে। আগে আসতো, এখন আমাদের সব থিওরি কোশ্চেন আর ক্যালকুলেশনের কোশ্চেন। আচ্ছা, এখন কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এর এখানে কি বলতেছে? A student has been asked to determine the center of gravity of a cricket bat like the one shown। তো এই ক্রিকেট ব্যাটের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়, এটা বের করতে হবে। তো এখানের মধ্যে কাজটা কি? Describe a simple method to determine the center of gravity for the cricket bat। So what can be done? একটা কাজ এরকম করা যায় যে আমরা এরকম একটা কি নিলাম,
প্রিজম নিলাম বা এটাকে কি বলা হয় নাইফ এজ, ঠিক আছে। তো এখন এই নাইফ এজের এখানে যে এই পয়েন্টার এখানে কি করব, এই ব্যাটটাকে এরকম প্লেস করব। তো এখন এই ক্রিকেট ব্যাট আমরা ডানে বামে এরকম মুভ করে যখন ইভেন্চুয়ালি ছাড়ার পরে যদি এটা কি থাকে ব্যালেন্সে থাকে, মানে কি ইকুইলিব্রিয়ামে আসে, তো তার মানে কি এই যেই পয়েন্টে এটাকে সাপোর্ট করে রাখা হয়েছে এই পয়েন্টের উপরে যে কোনো একটা পজিশনে কি আছে, সেন্টার অফ গ্র্যাভিটিটা আছে নাকি। তো এটা হলো আমাদের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু ডিটারমাইন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। তো এখানে আমাদের দেখি তারা কি বলছে কোশ্চেন নাম্বার 6 এ। হ্যাঁ হ্যাঁ ব্রুমস্টিকের জন্য ওই তো ঝুলা রাখলেও হয় ওই জিনিসটাই। তো তাহলে একটা হলো either place the bat on a knife edge until it balances, then mark the center of gravity, repeat। দাঁড়াও 1 মিনিট। একটু ওয়েট করো। ওকে, তো তাহলে পরে আমরা যে জিনিসটা বলতেছিলাম, দেন কি করব, রিপিট দা সেম মেথড জাস্ট ডিফারেন্ট একটা ওরিয়েন্টেশনে রাখবো, দেন দেখবো যে প্রতিটাই ওরকম কি করবে একটা সার্টেন পয়েন্ট দিয়ে বা একটা সার্টেন লাইনে ইন্টারসেক্ট করবে। তো ওইভাবে করে আমরা এসএস খুঁজে পাবো। লাইন টাইনে না, ওটা তো তোমার নরমাল হালকা কোনো জিনিস ওরকম ঝুলাই দেন প্লাম্প লাইন দিয়ে করতে পারবা। এটা তো ব্যাক, তো ভারীয় জিনিস ওরকম প্লাম্প লাইন আটকে রাখতে হবে। এটা সাসপেন্ড করবে বলছে এমন যে এরকম ঝুলায় রাখবে ব্যাটটাকে, দেন ব্যাটটা যদি ওরকম ব্যালেন্সে না থাকে তো তখন কি করবে, ব্যাটটা ওই ঝুলানো অবস্থাতে ঢিলা যাবে, বাঁকা যাবে। তো তাহলে ওরকম ব্যাটটাকে ডানে বামে সরে এমন একটা জায়গায় আনবে, তো তাহলে ব্যাটটা কি থাকে পুরোপুরি হরাইজন্টাল থাকে। তো টার্গেটটা যেমন এখানে। ওকে, তারপরে সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় থাকবে? the center of when balanced the center of gravity must be vertically above the knife edge। এই যে আমাদের নাইফ এজ এর মেথডটা যদি বলি তো তাহলে কোথায় থাকবে, the center of gravity will be vertically above the knife edge। এটার অ্যাসাম্পশনটা কি, যে ব্যাকটা হলো ইউনিফর্ম, যে তার সিমেট্রি আছে। তো ক্রস সেকশন অফ the bat is symmetrical or the gravity is at the center of cross section, যে একদম ওই ক্রস সেকশনের মাঝে থাকবে এমনটাই। তো এই জিনিসটা ছিল কোশ্চেন নাম্বার 6। ওকে, এখন আমরা যাই কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এখানে ওই যে আমাদের টুইন বিম অসিলোস্কোপ ওই জিনিসটা। তো এখন এখানের মধ্যে কাজটা কি, a student is asked to determine the speed of sound in air, the apparatus to do this includes 2 microphones connected to an oscilloscope as shown। তো তাহলে এই যে দুইটা মাইক্রোফোন, এই দুইটা মাইক্রোফোনের জন্য দুইটা ট্রেস আসবে। এখন এই দুইটা ট্রেসকে মিলায় আমরা বের করব যে ওয়েভলেন্থ কত। তো ওই ওয়েভলেন্থের ওখানে থেকে ফ্রিকোয়েন্সির সাথে মাল্টিপ্লাই করবে এমন কিছু। তো কি বলতেছে, the student will make a noise near one of the microphones। একটা মাইক্রোফোনের কাছে ওরকম একটা সাউন্ড ক্রিয়েট করবে। the oscilloscope can display the signals from both microphones as traces on the same screen। তো এই সেম স্ক্রিনে এই দুইটা ট্রেস দেখা যাচ্ছে। the student will observe the difference between the two stationary traces। তো এই দুইটা ট্রেসের মধ্যে যে ডিফারেন্সটা, এই যে কে কত টাইম পর পাচ্ছে, যে এই মাইক্রোফোনের কাছে প্রডিউস করলাম তো এই মাইক্রোফোন এই টাইমে পাইলো, আর এই মাইক্রোফোন পাইছে এতটুকু টাইম পরে। তো তার মানে এই মাইক্রোফোন থেকে এই মাইক্রোফোনের যে ডিসটেন্স, এই ডিসটেন্স ট্রাভেল করতে সাউন্ডের কতটুকু সময় লাগছে, সেকেন্ড ট্রেসটা যত পরে শুরু হয়েছে কতটুকু টাইম লাগছে। তো তাহলে বলতেছে ফার্স্টে যে রাইট আ প্ল্যান ফর দিস এক্সপেরিমেন্ট ইউ শুড ওয়াট। এই যে এখন যেরকম এই যে
এ বি সি ডি এইসব দেওয়া আছে, এখন কিন্তু তোমাদের নতুন স্পেসিফিকেশনের জন্য দেওয়া থাকবে না, এটা আগের স্পেসিফিকেশনের কোশ্চেন এসব। তো এখন ফার্স্টে বলতেছে যে আউটলাইন দ্য এক্সপেরিমেন্টাল প্রসিডিওর। তো তাহলে এটার মধ্যে আউটলাইনটা কেমন হবে এটা তো আমরা কোর প্র্যাকটিক্যালের ওই এক্সপ্লেনেশনে পড়ে আসছি। কি জিনিস? সেপারেট দ্য মাইক্রোফোন, যে মাইক্রোফোন গুলো আলাদা আলাদা থাকবে। মেজার দ্য ডিসটেন্স বিটুইন দ্য মাইক্রোফোনস, তো মাইক্রোফোন দুইটা কতটুকু দূরে আছে ডিসটেন্সটা জানি। এখন মেজার দ্য ডিফারেন্স ইন টাইম, কোন ডিফারেন্স ইন টাইম? একটা মাইক্রোফোন টাইম 0.1 সেকেন্ডের ট্রেস শো করা শুরু করলো, ওই সেম ট্রেসটা আরেকটা মাইক্রোফোনে 0.5 সেকেন্ডে আসছে, তার মানে টাইমের ডিফারেন্স কত? 0.4। তো তাহলে ওই ডিফারেন্স ইন টাইমটা মেজার করলাম বিটুইন দ্য পিকস অন দ্য অসিলোস্কোপ ট্রেসেস। তো এটা হলো আমাদের প্রথম কাজ। ওকে, তো তাহলে এই জিনিসটা করতেছে। কি জিনিস? ফার্স্টে এখানে মধ্যে দেখো প্রভা, একটা মাইক্রোফোন এখানে আর একটা মাইক্রোফোন এখানে। তো এখন দুইটা মাইক্রোফোনের মধ্যে ডিসটেন্স তুমি মাপবা। ওকে, কি দিয়ে মাপতে পারো ডিসটেন্স? মিটার রুল বা মেজারিং টেপ, যে কোনো কিছু। ওকে, ওইটার ব্যাপার আসবে পরে। তো ডিসটেন্স তো বের করতে পারবা নাকি প্রভা? এখন দেখো ডিসটেন্স বের করার পর তুমি কি করলা? একটা মাইক্রোফোনের কাছে সাউন্ড প্রডিউস করলা। তো এখন তাহলে এই মাইক্রোফোন 1 এর কাছে তুমি সাউন্ড প্রডিউস করলা। তো এখন মাইক্রোফোন 1 তাহলে কি করবে? এই যে আমাদের অসিলোস্কোপের যেই স্ক্রিন, তো মাইক্রোফোন 1 এরকম একটা টাইমে কি করলো? সাউন্ডটা রিসিভ করলো। টাইমটা কত? মনে করো 0.1 সেকেন্ড। তো মাইক্রোফোন 1 কত সেকেন্ডে ট্রেসটা রিসিভ করছে বা ট্রেসটা শো করা শুরু করছে প্রভা? 0.1 সেকেন্ডে। এটা বুঝতে পারতেছো কি বললাম? এরপরে তোমার সেম সাউন্ড ওয়েভটা সেকেন্ড মাইক্রোফোনে কি একই সময় দেখানো শুরু করবে নাকি আরেকটু পরে শুরু করবে? আরেকটু পরে। এখন এটা তোমার মনে করো এরকম একটা টাইম আমরা পাইলাম, এটা কত? 0.5 সেকেন্ড। তো সেম ট্রেস অর সেম সাউন্ডটা মাইক্রোফোন 1 0.1 সেকেন্ডে শো করতেছিল, এন্ড ওই সেম ট্রেসটা মাইক্রোফোন 2 কত সেকেন্ডে শো করতেছে? 0.5 সেকেন্ডে। তো তার মানে দা সাউন্ড ওয়েভ টু 0.4 সেকেন্ড। কিভাবে? মাইক্রোফোন 2 এর টাইম কত? 0.5। মাইক্রোফোন 1 এর টাইম কত? 0.1। তো দুইটা ডিফারেন্স কত? 0.4। তো তাহলে এই টাইম লাগছে তাদের কি করতে? মাইক্রোফোন 1 থেকে মাইক্রোফোন 2 পর্যন্ত যাইতে। সো পরে আমরা কি করব? ডিসটেন্স যেহেতু জানি আর ট্রেস গুলোর মধ্যে টাইমের ডিফারেন্স বের করলাম, তো এখান থেকে কি পেয়ে যাব? স্পিডটা পেয়ে যাব না? বুঝতে পারছো প্রভা? কথা তো কিছু শোনা যায় না, ভলিউম তো ভালো বাড়াও। ওকে, তো তাহলে পরে এই জিনিসটা ছিল আমাদের মেইনলি প্রসিডিওরটা। তো এরপর জিজ্ঞাসা করছে কি কি মেজারিং ইনস্ট্রুমেন্ট লাগবে। একটা হলো মিটার রুল টু ডু হোয়াট? অ্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট হলো আমাদের মিটার রুল লাগবে ফর মেজারিং ডিসটেন্স, আর সাউন্ড ক্রিয়েট করার জন্য কোন একটা ডিভাইস। তো তাহলে মিনস অফ মেকিং আ শর্ট সাউন্ড, যে কোন একটা শর্ট সাউন্ড মেক করার জন্য কোন একটা কিছু লাগবে। মনে করো 2 পিসেস অফ উড বা 2 পিসেস অফ মেটাল, দুইটা মেটাল কে এরকম হিট করলে পরে তখন তারা কি করলো? একটা সাউন্ড প্রডিউস করলো, এমন টাইপ। ঠিক আছে, এরপরে কি কোশ্চেন করছে? আচ্ছা, এখানে কোশ্চেন গুলি লিখাই আছে। যে স্টেট দ্য কোয়ান্টিটিজ টু বি মেজার্ড, আইডেন্টিফাইং দ্য ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন এখানে আমাদের দেখো তো কোয়ান্টিটি গুলি কি কি মেজার করব? ডিসটেন্স মাপবো আর টাইম মাপবো। এখন প্রভাব হলো মাইক্রোফোন গুলোর মধ্যে যদি সেপারেশন বাড়ায় দেয়, একটা মাইক্রোফোন থেকে আরেকটা মাইক্রোফোনে সাউন্ডটা যাইতে বেশি সময় লাগবে নাকি কম সময় লাগবে? যদি মাইক্রোফোন গুলোকে দূরে সরায় দেই বেশি টাইম লাগবে। তো তার মানে কি? ডিসটেন্স বাড়াইলে টাইম বাড়ে বা ডিসটেন্স চেঞ্জ করলে টাইমের উপর ইফেক্ট আসে। তো তার মানে ডিসটেন্স ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড টাইম ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো তাহলে এই যে মেজার করব কি কি? ডিসটেন্স এন্ড টাইম, and correctly identifies distance as the independent variable and time as the dependent variable. So তাহলে এগুলি গেল। এখন বলতেছে যে comment on whether repeat readings are appropriate in this case. Yes, তো তাইলে জানি কি করা যায়?
মাল্টিপল রিডিং নিলে পরে এভারেজ যেন করা যায়, সো দ্যাট উই ক্যান রিডিউস র্যান্ডম এরর। এটা আমাদের নরমাল যে কোনো এক্সপেরিমেন্টের জন্য যত রকম রিডিং নিব, তো তাহলে হঠাৎ এক দুইটা ভুল যদি হয়ে যায় তো বারবার রিপিট করলে অনেক রিডিং আসবে, তো বাকি রিডিং গুলোর সাথে কম্পেয়ার করে ভুলে থাকা রিডিং গুলোকে কি করে দেওয়া যাবে, বাদ দিয়ে দেওয়া যাবে। দেন বলছে কি দিয়ে তুমি সাউন্ডের স্পিডটা বের করবা, ডিসটেন্স বাই টাইম, যে মাইক্রোফোন গুলোর মধ্যে ডিসটেন্স ডিভাইডেড বাই একটা মাইক্রোফোন থেকে আরেকটা মাইক্রোফোনে যাইতে কতটুকু সময় লাগবে ওই টাইম। এরপরে আইডেন্টিফাই দ্য মেইন সোর্সেস অফ আনসার্টেনিটি অর সিস্টেমেটিক এরর and explain how you would minimize this. তো এখন এখানে কি টাইমটা খুবই কম লাগবে, বিকজ সাউন্ডের স্পিড তো 340 মিটার পার সেকেন্ড এয়ার। তো তার মানে কি 340 মিটার মুভ করতে মাত্র 1 সেকেন্ড লাগে, কিন্তু আমরা তো এত লম্বা ডিসটেন্স নিয়ে কাজ করতেছি না, আমরা এত শর্ট একটা ডিসটেন্স নিয়ে কাজ করতেছি। তো তার মানে কি একটা মাইক্রোফোন থেকে আরেকটা মাইক্রোফোনে যাইতে খুবই অল্প সময় লাগবে। তো তাহলে এই যে the time interval is very small, তো তাহলে এইটাকে বাড়ানোর জন্য যে আমাদের মেজার টাইমটা ছোট আসতেছে, তো এর জন্য পার্সেন্টেজ আনসার্টেনিটি বেশি হবে। তো পার্সেন্টেজ আনসার্টেনিটি কমানোর জন্য কি করা যায়, মেজার্ড ভ্যালুটাকে বাড়াইতে হবে। তো মেজার্ড ভ্যালু বাড়ানোর জন্য কি করব, উই উইল ইনক্রিজ দ্য সেপারেশন বিটুইন देम। ও আচ্ছা, তোমাদের তো কপি নিয়ে আসা হইছে, তোমাদের ইলেকট্রিসিটি টেস্ট কপি, এটা দিতেছি। তো তাহলে এখানে মধ্যে কি, সো ম্যাক্সিমাইজ দ্য ডিসটেন্স বিটুইন মাইক্রোফোনস, তো মেজারিং দ্য ডিসটেন্স ট্রাভেলড বাই দ্য সাউন্ড টু দ্য কি বলে ইচ মাইক্রোফোন। তো ওখানের মধ্যে কি ওই টাইমটা কম আসতো আগে, তো এখন সেপারেশন বাড়ায় টাইমটাকে বাড়াবো, তো তাইলে জানি কি হয়, পার্সেন্টেজ আনসার্টেনিটি বা ওই জিনিসটা কমে যায়। এখানে ওয়েভলেন্থ মেজার তো করতেছি না প্রভা, এখানে কিন্তু আমরা স্পিড অফ সাউন্ড v ইকুয়াল টু f ল্যামডা দিয়ে বের করতেছি না, কি দিয়ে বের করতেছি, ডিসটেন্স বাই টাইম, ওই ফর্মুলা দিয়ে বের করতেছি স্পিডটা। এখানে যদি ওয়েভলেন্থ বের করতাম তো তাহলে পরে হইতো কাজ। যাইতো তারপরে ওখানে তো ট্রেসার, ওখানে তো ওইটা অটোমেটিক একটা মেশিন, জাস্ট ব্যাপারটা হলো যে খুবই কাছাকাছি চলে আসতো ট্রেস গুলি, তো ট্রেস গুলো কাছাকাছি থেকে একটু দূরে সরানোর জন্য কি করব, মাইক্রোফোন গুলোকে দূরে সরাই দেব। আচ্ছা, তো এখন এই এক্সপেরিমেন্টে সেফটি রিলেটেড ইস্যু কি, যে বলতে গেলে তেমন কোনো রিস্ক নাই, কিন্তু সাউন্ডের লাউডনেস বেশি হয়ে গেলে কানে সমস্যা হইতে পারে। তো তাহলে এটা হ্যাঁ অসিলোস্কোপের ট্রেস ঠিক হতে পারে, ওই জিনিসটা আমাদের আসলে ইয়ে কি বলে নিজেরা অ্যাডজাস্ট করে চেঞ্জ করে নিতে পারি আর, বুঝছো? ওকে, তো এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 7। এরপর আমাদের মজার একটা কোয়েশ্চেন, ক্রিটিসাইজিং দ্য টেবল, এইসব কোয়েশ্চেন আসে। তো কি এখানের মধ্যে আমাদের ইজি কয়টা অ্যান্সার, কেমন জিনিস, লেটস সি। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, a student investigates the resistance of a circuit component at different potential difference, তো তার মানে ডিফারেন্ট ভোল্টেজে কারেন্ট কত এটা মাপতেছে। এখন her results are shown in the table। তো আমরা কি বলছিলাম, at least কয়টা রিডিং দরকার, 6টা, সে কি নিছে। তো তার মানে কি টু ফিউ রিডিংস বলা যাবে, or not enough রিডিংস বলা যাবে, এই কথাটা বলা যাবে না, কিন্তু কি বলা যাবে, দেখো তার সিগনিফিকেন্ট ফিগার ইনকনসিস্টেন্ট কোনটায়, পটেনশিয়াল ডিফারেন্স একটা, তাই না, যে পটেনশিয়াল ডিফারেন্স একবার 0, একবার 0.5, একবার 1.0, একবার 1.5, একবার আবার শুধু 2, 2.0 না লিখে কত লিখছে, শুধু 2 লিখছে। তো তার মানে কি ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার ফর পটেনশিয়াল ডিফারেন্স কলাম, এইটা একটা ক্রিটিসাইজ করা যায়। দেন আবার কি ক্রিটিসাইজ করা যায়, যে রিপিট রিডিং নেওয়ার কোনো ইন্ডিকেশন আছে এই টেবিলের মধ্যে, যে সে কি রিপিট রিডিং নিছে নাকি না। তো তাহলে কি নো ইন্ডিকেশন অফ রিপিট রিডিংস,
তো এটা একটা, দেন এরপরে কি বলা যায়, এখানের মধ্যে আমাদের তো 3 মার্কস দিছে, দেন এখানের মধ্যে কারেন্টের রেঞ্জ নিয়ে ব্যাপারটা এরকম, only 6 sets of readings, এই জিনিসটা আমাদের এখন আর এলাও হবে না আর কি, ঠিক আছে। only 6 sets of reading, এই জিনিসটা এখন আর আমাদের নতুন স্পেসিফিকেশনের জন্য দেওয়া যাবে না। তো কি কি জিনিস, একটা হলো ইনকনসিস্টেন্ট সিগনিফিক্যান্ট ফিগার ফর পটেনশিয়াল ডিফারেন্স, এরপরে নো রিপিটেশন শোন, আর আরেকটা কি, রেঞ্জ হলো ছোট, তো রেঞ্জটাকে কি করানো উচিত, বাড়ানো উচিত, ঠিক আছে। হ্যাঁ, ওটা একটা মার্ক। এরপরে কি বলতেছে, plot a graph of v on the x-axis and I on the y-axis on the grid opposite and draw a line of best fit. তো তাহলে এরকম আমাদের একটা গ্রাফ আসবে। তো এখন এই যে গ্রাফটা, কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফটা এরকম, আর এটা পোর্ট্রেট মোডে নিয়ে নেই, পুরো গ্রাফটা একবারে দেখা যাবে। তো এই হলো গ্রাফটা, ওকে। তো এখন এটা তো হইছে, ভালোই সুন্দর হইছে, এটা তো তেমন কঠিন কিছু না, ওকে। তো তাহলে এই কি করলো, তোমার কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ, ওই যে ডেটা যেসব দেওয়া ছিল টেবিলের মতো, ওইটা দিয়ে গ্রাফটা আঁকলো। তো গ্রাফ আঁকা শেষ, এরপরে কি কোয়েশ্চেন, ইউজ ইউর গ্রাফ টু ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স এট 40 মিলি অ্যাম্পিয়ার। তো তাহলে কারেন্ট যখন 40 মিলি অ্যাম্পিয়ার, ওই যে কারেন্ট যখন 40 মিলি অ্যাম্পিয়ার, তখন ভোল্টেজ কত এটা বের করা যাবে না। তো কারেন্ট যখন 40, তখন ভোল্টেজ কত এটা বের করলো, দেন আমরা কারেন্ট, ভোল্টেজ আর রেজিস্ট্যান্স রিলেটেড কি ফর্মুলা জানি, V ইকুয়াল টু IR। তো তার মানে রেজিস্ট্যান্স ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট। তো তাহলে পরে এখানে কত চলে আসে, the resistance comes out to be, কই এটা C না, C1। তো তাহলে the answer is in range of এত 42.5 থেকে 44.0। 40 মিলি অ্যাম্পিয়ারের জন্য ভোল্টেজ কত আসে, এটা কত, 1.7। ওই তো মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে নিবা না, তো V ইকুয়াল টু IR। সো তার মানে R ইকুয়াল টু V বাই I। সো V হলো 1.7 আর কারেন্ট হলো 40 মিলি অ্যাম্পিয়ার। তো মিলি মানে কি, ডিভাইডেড বাই 1000 অর মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 3। সো এটার জন্য চলে আসে 42.5 থেকে 44.0। ওকে, এরপরে কি বলতেছে, with reference to the resistance of the component, explain the shape between 0 and 0.5 volt. So তাহলে 0 and 0.5 ভোল্টের মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো করতেছে, তো তাহলে এখানে রেজিস্ট্যান্সটা কি হবে, ইনফিনিট, তাই না। তো তাহলে রেজিস্ট্যান্স ইজ ভেরি হাই, এর জন্য কি করতেছে না, কোনো কারেন্ট ফ্লো করতেছে না। তো তাহলে এটা কেমন টাইপের কম্পোনেন্টের মতো, ডায়োডের মতো। তো তাহলে component is diode because it only conducts when current flows in one direction. So তাহলে current is zero or negligible. তো তাহলে এখানের জন্য কি বলবো, দেখো ফার্স্ট অফ অল বলবো যে 0 থেকে 0.5 ভোল্টের জন্য কোনো কারেন্ট ফ্লো করতেছে না, যেহেতু কোনো কারেন্ট নাই, বা এমন বলতে পারি কি, কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে 1 বাই রেজিস্ট্যান্স দেয়। তো গ্রেডিয়েন্ট যেহেতু 0, তো তার মানে রেজিস্ট্যান্স হলো ইনফিনিট। তো ফার্স্টে রেজিস্ট্যান্স ইনফিনিট বললাম, তো এর জন্য কি কারেন্টটা কি নেগলিজিবল বা ভেরি স্মল অর জিরো, যেটাই বলো। And that is all about the paper Jan 17.
হ্যাঁ সব পেপারে দিয়ে দাও, সব কনস্ট্যান্ট সব ফর্মুলা সব দেওয়া থাকে। ওই জিনিসটা জাস্ট ডিরেক্টলি বলে দেয় যে এরকম একটা এক্সপেরিমেন্ট প্ল্যান করো, তাহলে সবকিছু নিজে থেকে বলবা, ফার্স্ট প্রসিডিওর বলবা, দেন বলবা এই রিডিং নিতে হবে, দেন এই মেজারিং ইনস্ট্রুমেন্ট এই রিজনে নিচ্ছি, তো রিপিট রিডিং এ অ্যাপ্রোপ্রিয়েট হবে নাকি না এইসব জিনিস জাস্ট এবিসিডি দেওয়া থাকে না। ওকে, তো তাহলে দাঁড়াও তোমাদের ইয়ে কপি করে নিয়ে আসি ইলেকট্রিসিটি। আর বাকি যারা কপি পাও নাই, যে আজকে আসো নাই, তোমরা নেক্সট দিন এসে কালেক্ট করে ফেলো কপিগুলি, আমরা থার্সডে তে এটা সলিউশন করাবো, দেন ইউনিট টু বুকলেট করবো আর কি, ঠিক আছে? তোমাদের যেই বায়োলজি আছিল কার কার যেন দুপুরের দিকে 4টায়? আচ্ছা, তো তাহলে তোমাদের কয়টা যেন? তোমাদের 3টা থেকে 5টা কি থাকে প্রভাত? সানডে টিউসডে থার্সডেতেই কেমিস্ট্রি নেক্সট মান্থ থেকে। আমরা এই মান্থের জন্য আর কি, যে এই থার্সডে থেকে এরকম সময়গুলো থেকে তোমার মনে করো যে পুঞ্জি ওরা থাকবে, তো তাইলে পরে তোমরা যেন বুকলেট গুলি সলভ করে ফেলতে পারো, বুঝতে পারছো? 3 to 5 বায়ো থাকে মাশরিকের, এন্ড ওই ক্লাসগুলো 3 to 5 এর এই ক্লাসগুলো কিন্তু ইহাতে এসে করা লাগবে। হ্যাঁ, বুকলেট সলভ ওগুলি অনলাইনে হবে না, ওগুলি কিভাবে এসে ইন্ডিভিজুয়াল যার যার যে বুকলেট প্রবলেম গুলি আছে ওগুলি শেষ করে ফেলবে ইউনিট 2 এর বাই দিস মান্থ, সো দ্যাট নেক্সট মান্থ থেকে মক দিতে পারো। ওকে, তো আমরা ক্লাস এখন এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, থার্সডেটা আমি জানাই দিচ্ছি, তুঞ্জির সাথে কথা বলে জানাই দিচ্ছি, ঠিক আছে প্রভাত? ওকে।